আপনারা একটা বিষয় যেটা বলছেন যে 1,52,000 টাকা সিন্ডিকেট নিতে, এটা একটা ব্যাখ্যা চাই। বিচারপতি কিভাবে 1,52,000 টাকা তারা নিতে? 1,52,000 টাকাটা আমাদের জামিল ভাই বলবে। উনি আজকে বিভিন্নভাবে ওনাকে এই বিষয়গুলো বলতে গিয়ে উনি কিন্তু তারা বিভিন্নভাবে তাকে নাজিহাল করেছেন। প্লিজ। 1,52,000 টাকায় 100 লাইসেন্সকে দেওয়ার পরে তারা ক্লিয়ারেন্স দিবে, তারপরে তারা ম্যান পাওয়ার করবে। 1 থেকে 6 মাস পর্যন্ত আমার ওয়ার্কার বাংলাদেশে প্রসেসের মধ্যে আটকে থাকে। এবং এর পাশাপাশি ঠিক আছে 1,52,000 আপনি নিচ্ছেন, সরকার তো সরকারের কথা বলছেন, কিন্তু আবার আমাকে মালয়েশিয়ায় যে কাজ কিনে আনতে হয়েছে 5,000 রিঙ্গিত, 6,000 রিঙ্গিত, 1.5 থেকে 2 লাখ টাকা। আপনাদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টা আপনারা দেখবেন। 1,52,000 টাকা পার ব্যক্তিকে দিতে হয়েছে। আমরাও কাজ করেছি, যেহেতু আমি মালয়েশিয়া জানেন 28 বছর ধরে কখনো ব্যবসা করিনি, এইবার 2 বছর করতেছি ব্যবসা। রিয়াজুল ইসলামকে হেনস্থার সহ আক্রমণে উদ্যত হয়। আপনারা জানেন ইতিমধ্যে এটা ভিডিও ক্লিপ আছে। আপনারা একটু ভিডিওটা দেখলেই যদি কারোর দরকার হয় আমরা ভিডিওটা আপনাদেরকে দিতে পারবো, এবং কিভাবে আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, উনি অত্যন্ত সম্মানিত, উনি বায়রার একজন ফাউন্ডার, এবং উনি যখন সবাইকে শান্ত হওয়ার জন্য মাইক নিয়েছেন, ঠিক সেই মুহূর্তে ঠিক এই মাইক দিয়ে ওনার মাথায় আঘাত করার জন্য উদ্যত হয়েছিল, এবং সে আঘাত করলে উনি অন দ্য স্পটে কিন্তু ডেট হতে পারতেন। এরকম একটা সিচুয়েশন কিন্তু হয়েছে। এরপরে ওনাকে ওনার টেবিল সহ তাদেরকে ওনাকে ফেলে দিয়েছে, ওনার টেবিলের কাগজপত্র সব ফেলে দিয়েছে, এবং উনি অনেক দূরে চলে যেতে বাধ্য হয়েছে। তারপরে এর মধ্যে আপনারা জানেন আমাদের আরেক সম্মানিত সদস্য আমার পাশে উপস্থিত আছেন, জনাব মোহাম্মদ জামিল হোসেন ভাই। জামিল হোসেন ভাই, ওরা জানে উনি সিন্ডিকেটের একদম প্রতিবাদী কণ্ঠস্বর, এবং মালয়েশিয়ার সিন্ডিকেটের বিরুদ্ধে ওনার সবসময় সোচ্চার একটা অবস্থান আছে। উনি যখন বক্তব্য দেওয়ার জন্য বারবার বলার চেষ্টা করছিলেন, সভাপতির অনুমতি প্রার্থনা করছিলেন, সভাপতি উল্টো ওনাকে ধমক দিলেন, এবং ওনাকে এরপরে ওনার বিভিন্ন লোককে উনি যেভাবে লেলিয়ে দিলেন, ওনার ধমকের সুরে অন্যান্য ওনার লোকেরা এসে ওনাকে ভীষণভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। আমাদের সম্মানিত কিছু সদস্য ভাই যদি তাকে না করতেন, উনি সেখানে ওনার কিন্তু মানে মৃত্যু হওয়ার একটা যথেষ্ট ঝুঁকি ছিল। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, তো সভাপতি মহোদয়ের অনুসারী তাণ্ডব ও চলপট্টগুলোর মধ্যে সিনিয়র সভাপতি জনাব রিয়াজুল ইসলাম সহ 10 সদস্য সাধারণ সদস্যরা ওয়াক আউট করতে বাধ্য হন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি, জনশক্তি রপ্তানি সেক্টর থেকে সকল সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করে সকল লাইসেন্স মালিকদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। সিন্ডিকেট সহ বায়রা কেন্দ্রিক সকল অনিয়মের সাথে জড়িত সদস্যদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে বায়রা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমাদের বিশ্বাস, সিন্ডিকেট ও শোষণ মুক্ত সদস্য বায়রা প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে আমাদের পাশ থেকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমরা করছি। আপনাদের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া মালয়েশিয়া সিন্ডিকেটের অপকর্ম সহ বায়রা সিন্ডিকেটের হোতাদের প্রচারণায় বা ব্যাপক প্রচারণায় আপনারা ইতিমধ্যেই জানেন, প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়া আমরা ধন্যবাদ জানাই। সিন্ডিকেটের কারণে আপনারা জানেন মালয়েশিয়া শ্রমবাজার তাদের অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং অতিরিক্ত অভিবাসনের কারণে কিন্তু মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। এই শ্রমবাজারটা বন্ধ হওয়ার কারণে আমাদের 50,000 কর্মী যেতে পারে নাই। এর মধ্যে 19,000 কর্মী হচ্ছে, 17,000 কর্মী হচ্ছে যারা বিএমইটি ক্লিয়ারেন্স করে একেবারে যাওয়ার জন্য 100% প্রস্তুত ছিল, বিভিন্ন টিকিট বিভিন্ন ইস্যুর কারণে যেতে পারে নাই। মন্ত্রণালয়ের অনুমোদন সহ টোটাল 50,000 কর্মী যেতে পারে নাই। যদি মালয়েশিয়া সিন্ডিকেটটা কারণে যদি মালয়েশিয়া শ্রমবাজারটা বন্ধ না হতো, তাহলে কিন্তু এই 50,000 কর্মী যাওয়ার কিন্তু সুযোগ পেত। আপনারা দেখেন এই সিন্ডিকেটের কারণে আপনার অতিরিক্ত অভিবাসন খরচ হয়েছে, যেটা ইতিমধ্যে আমেরিকান একটা গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে 5,44,000 টাকা করে যাত্রীপতি দিতে হয়েছে। তারপরে আপনারা জানেন আমাদের এই সিন্ডিকেটের কারণে আমাদের এই যে প্রায় আমাদের 2300 সদস্য, এই সদস্যদের মাত্র 100 জনের একটা সিন্ডিকেট, যদিও এটা প্রথম কিন্তু 25 জন দিয়ে হয়েছিল। 25 জনের সিন্ডিকেটই প্রথম সিন্ডিকেট শুরু হয়, এবং এরপরে এই সিন্ডিকেটকে বিভিন্ন জন আমাদের সিনিয়র মুরব্বীরা তারা যখন চ্যালেঞ্জ করছে সিন্ডিকেটটা 25 থেকে 26 হবে না, তখন কিন্তু এই চ্যালেঞ্জটা গ্রহণ করে অনেকে এটাকে 100তে উন্নীত করেছেন। প্রায় যখন প্রথম 25 জনে প্রায় 3 থেকে 4,000 ডিমান্ড চলে আসার পরে বেশ কয়েক মাস পরে এটা কিন্তু ভেঙে পড়ে 100তে উন্নীত হয়েছে। তো সেই জায়গাটাতে আপনারা এই সিন্ডিকেটের কারণে আমাদের যে ক্ষতিটা হয়েছে, আমাদের একদিকে কর্মীরা গিয়ে মালয়েশিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে কাজ পাচ্ছে না,
আরেকদিকে আমাদের অভিবাসন খরচ অনেক বেশি হয়েছে, আরেকদিকে এই 2300 যে সদস্য বায়রার সদস্য তাদের মধ্যে আমাদের 95% সদস্য কিন্তু আমাদের এই ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে। আবার আরেকদিকে আমাদের দেখেন এই বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আপনারা দেখেন ILO, IOM, ইউনাইটেড নেশন সহ আপনাদের প্রত্যেকটা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যেভাবে আপনারা প্রচার করেছেন তাতে কিন্তু এই দেশের সরকারের কিন্তু সুনাম কিন্তু ক্ষুণ্ণ হয়েছে এবং দেশের সুনাম কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। কারণ আমাদের এই সিন্ডিকেটের কারণে অন্য 1300-1400 দেশটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এটাতে কিন্তু আমরা যদি আজকে দেখি, নেপালের দিকে দেখি, আমরা ইন্ডিয়ার দিকে দেখি, শ্রীলঙ্কার দিকে দেখি, ভিয়েতনামের দিকে, তারা কিভাবে করবে পাঠায় মালয়েশিয়াতে। অন্য 14টা কান্ট্রি থেকে মালয়েশিয়ার শ্রমিক নেয়, কিন্তু সেই কোন দেশে কোনো সিন্ডিকেট নাই। কোন দেশে কিন্তু মালয়েশিয়া রিক্রুটমেন্ট এজেন্সি চয়েস করে না, শুধুমাত্র বাংলাদেশ থেকে এটা ব্যতিক্রম এবং এখানেই সিন্ডিকেটের বীজ বপন করা হয়েছিল। তো আমরা বলতে চাই সিন্ডিকেটের যে এই অনিয়ম তারা মালয়েশিয়াতে করেছে, যেটার কারণে শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, কর্মীরা প্রতারিত হয়েছে, আমাদের সদস্যরা বঞ্চিত হয়েছে, দেশের সুনাম নষ্ট হয়েছে। সেই জায়গাতে আজকে আমাদের সম্মানিত সদস্যরা তারা এটার এই বিষয়ে তারা হুঙ্কার দিয়েছিল সাধারণ সদস্যরা, যেহেতু আমাদের এজিএম এ সাধারণ সদস্যদের অধিকার, তারাই কথা বলবে, তারা তাদের অধিকারের কথা বলবে। সিন্ডিকেটের প্রতিবাদ তারা করতে গিয়েছিল, তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হয়নি। যারা সিন্ডিকেটের কথা বলবে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগও দিচ্ছিল না। এই সিচুয়েশনে যখন আমাদের কোন কোন সাহসী সম্মানিত সদস্য উদ্যোগ নিয়েছেন, তাদেরকে তারা ফিজিক্যালি হেনস্থা করেছেন এবং এটা অত্যন্ত দুঃখজনক যে বায়রার মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বায়রাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে $22 বিলিয়ন অবদান রয়েছে, সেই জায়গাটাতে আজকে আমরা কি দেখতে পেয়েছি? আমাদের সিনিয়র সহসভাপতি সহ আমাদের জামিল ভাই সহ অনেকেই হেনস্থা হয়েছে সেখানে। এটা কেন করেছে? তারা টোটাল বায়রাটাকে তাদের পরায়ত্তে আনতে চায়। তারা মনে করে যে বায়রাটা তাদের পকেটে রাখলে তাহলে তারা মালয়েশিয়া যেমন করেছে, ইতিমধ্যে আপনারা জানেন লিবিয়াতে 50 জনের সিন্ডিকেট করেছে, সৌদি আরবে তারা সিন্ডিকেট করতে চায়, তারা দুবাইতে সিন্ডিকেট করতে চায়, অন্যান্য দেশগুলোতে তারা সিন্ডিকেট করতে চায়। তার মানে টোটাল এই সেক্টরটাকে একটা হুমকির মধ্যে তারা ফেলে দিতে চায়। আমাদের ইতিমধ্যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে এই নিয়ে কথা বলেছেন। সেই জন্য আমরা সকলেই এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা চুপ ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন নিশ্চয়ই এটার ব্যাপারে একটা উনি পদক্ষেপ নেবে। আমরা এখনো সেই প্রতীক্ষায় কিন্তু আমরা আছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া বায়রার মতো একটা ইজিএমে ইলেকট্রনিক মিডিয়াকে দাওয়াত দেওয়া ছিল, প্রিন্ট মিডিয়াকে দাওয়াত দেওয়া উচিত ছিল। আমরা বলেছিলাম যে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আপনাদেরকে দাওয়াত দেয় নাই। কেন দাওয়াত দেয় নাই? কারণ হচ্ছে যে সাধারণ সদস্যরা তাদের মুখোশ উন্মোচন করবে এবং সাধারণ সদস্যরা তাদের এই যে সিন্ডিকেটের প্রতারণা, তাদের যে অপকর্ম, এই অপকর্মগুলোকে সেখানে যখন প্রকাশ করবে তখন মিডিয়া এটা ক্যাপচার করবে, মিডিয়া এটা ফলাও করে প্রচার করবে। সেই জন্য তারা মিডিয়াকে সেখানে ইনভাইট করে নাই। আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা বাধ্য হয়েছি যে আমরা যেহেতু আমাদের সাধারণ সদস্যরা যেহেতু তাদের যে এজিএম এর সাধারণ সদস্যদের কথা বলার কথা, তারা কথা বলতে পারে নাই এবং তারা পুরো কথা বলতে গিয়ে হেনস্থা হয়েছে। তারা তাদের বিভিন্নভাবে তাদেরকে নাজেহাল করা হয়েছে, ফিজিক্যালি তাদেরকে হেনস্থা করা হয়েছে। সেই কারণে আমরা সেখানে আর থাকার কোনো সুযোগ আমরা পাইনি। আমরা সাধারণ সদস্যদেরকে নিয়ে সেখান থেকে ওয়াক আউট করেছি। আমরা মনে করি বায়রার এই বর্তমান কমিটি এটা সিন্ডিকেটকেই তারা প্রশ্রয় দেয়, সিন্ডিকেটের তারক বাহক এবং সভাপতি সহ সেক্রেটারি সহ তারা সিন্ডিকেটকে তারা বিগত একটা প্রেস কনফারেন্সেও তারা এই কাজটা করেছিল। আমরা মনে করি আমাদের দাবি হচ্ছে আমরা সাধারণ সদস্যদের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আর কোনো প্রকার সিন্ডিকেশন আমরা চাই না। ভবিষ্যতে মালয়েশিয়া সহ যে কোনো শ্রমবাজারে কোনো প্রকার সিন্ডিকেট থাকবে না এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি দিচ্ছি এবং সেক্ষেত্রে আমাদের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং তাদের সক্ষমতার ভিত্তিতে সরকারের সকল নিয়ম কানুন পালন করে সরকার সেখানে আমাদের মন্ত্রণালয় আমাদের মনিটরিং করবে, তার ভিত্তিতে আমরা শ্রমিক পাঠাবো ইনশাআল্লাহ। আমরা এটা চাই। আমি সম্মানিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইদের বলতে চাই, এই মালয়েশিয়া সিন্ডিকেটের অপকর্ম সহ বায়রা সিন্ডিকেট হোতাদের প্ররোচনায় বায়রা নেতা রিয়াজুল ইসলাম, মোহাম্মদ জামিল হোসেন সহ সিন্ডিকেট বিরোধী সাধারণ সদস্যের উপর হামলার খবর প্রচার করে এবং সিন্ডিকেটের যে অপকর্ম কন্টিনিউ তারা করছে
এই বিষয়ে আপনাদের লিখনের মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এই প্রত্যাশা করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা একটা বিষয় যেটা বলছেন যে 1,52,000 টাকা সিন্ডিকেট নিতে, এটা একটা ব্যাখ্যা চাই বিচারপতি কিভাবে 1,52,000 টাকা তারা নিতে। আর দ্বিতীয় একটা বিষয় যেটা তো সবাই জানে যে এটিএম গত এটিএম সিদ্ধান্ত ছিল যে প্রতি কর্মী 1,000, প্রতি ভিসা 1,000 টাকা দিতে হবে। আপনি তো সেই বাইরারির যুগ্ম মহাসচিব, তো আপনি তো কমিটিতে ছিলেন, আপনারা কেন 1,000 টাকা নেন নাই? একটা বিষয়। আর এটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যেহেতু আজকে বোধহয় আপনাদের সভাপতি যে আর্থিক রিপোর্ট পেশ করছে, সেখানে কি 6,90,00,000 বা 5,90,00,000 এরকম কোনো হিসাব নিয়ে কোনো গরমিল আছে কিনা? তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমি জামিল ভাইকে বলবো, 1,52,000 উনি দিবে, আর দুটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলেছেন, আমি যুগ্ম মহাসচিব হিসেবে আমি একমাত্র ব্যক্তি সবচেয়ে বেশি বলেছি 1,000 টাকা করে যে দেওয়ার বিষয়টা, যেহেতু এজিএম এটা পাশ হয়েছে এবং এখানে আমাদের সিনিয়র সহসভাপতি অনেকে আছেন, আমরা 1,000 টাকা করে দেওয়ার জন্য আমরা বারবার আমরা তাদেরকে বলেছি এবং তারা বিভিন্নভাবে চলে বলে কৌশলে এটা অ্যাভয়েড করা, তারা প্রস্তাব অ্যাভয়েড করেছে। তারা আজকেও সাধারণ সদস্যরা এই দাবি উত্থাপন করেছে, তারা এটা না দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম প্রয়তারা, যেখানে তারা সিন্ডিকেটে এত লক্ষ টাকা নিয়েছে আপনি বললেন, সেখানে 1,000 টাকা তারা হয়তো বেশি নিত, নাহলে তার কাছ থেকে দিতে পারতো, কিন্তু কোনোটাই তারা করে নাই। বায়াকেও তারা ঠকানোর জন্য, সাধারণ সদস্যদেরকে ঠকানোর জন্য, ওই 1,000 টাকার ক্ষেত্রে ঠকানোর জন্য তারা সেই ব্যবস্থা করেছে। এটা আমরা প্রতিবাদ করেছি এবং ভবিষ্যতেও প্রতিবাদ করব এবং অ্যাজ পার আমাদের এজিএম তাদেরকে এই টাকা দিতে হবে। নাম্বার টু হচ্ছে আপনি আরেকটা প্রশ্ন কি বললেন, আমাদের যে আর্থিক প্রতিবেদনের যে ইস্যুটা, শুনেন, এখানে যে ইস্যুটা আসছে এটা একটা পরিকল্পিতভাবে আমাদের কিছু সদস্যকে এখানে নাজেহাল করার জন্য এবং সিন্ডিকেটে যারা মানে ভূমিকা রাখে তাদেরকে মানে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা এই আর্থিক প্রতিবেদনের একটা ইস্যু নিয়ে আসছে। কারণ হলো বাইরাতে এটা ইসিতে আপনার পাশ হয়েছিল একটা কমিটিকে দায়িত্ব দেওয়ার জন্য, বাইরে থেকে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি এই কাজটা করে নাই। না করার পরে দ্বিতীয়বার এজিএম এর সিদ্ধান্ত পেতে আরেকটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি তাদের একটা থার্ড পার্টির মাধ্যমে এটা এই ট্রেনিং সেন্টারের এই বিষয়টা নিয়ে তারা কাজ করেছে এবং একটা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন দেওয়ার পরে তারা এটা গ্রহণ করে নাই, কারণ প্রতিবেদনে দেখা গেল যে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হয় নাই। পরে তাদেরকে আবার দেওয়া হয়েছে যে আপনি আবার ঠিক করে দেন, আপনার এটা ঠিক করে, আবার তারা দিছে, সেখানে তাদেরকে কিছু টাকা গরমিল করে তাদেরকে দেওয়া হয়েছে, দিয়েছে, কিন্তু সেটাও তারা ইসিতে পাস করে নাই। ইসিতে পাস না করে সেই জিনিসটা এজিএম এ দেওয়ার কোনো সুযোগ নাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এজিএম এ এটা কোনো এজেন্ডাও ছিল না। এজিএম এর এজেন্ডা আপনার সুনির্ধারিত, সুনির্দিষ্ট, এই নির্দিষ্ট এজেন্ডার বাইরে শুধুমাত্র আপনার বিবিধতে বলতে হয়। তারা এটাকে স্পেশাল এজেন্ডা করে সেটা করেছে, সেটাও ইলিগাল করেছে, এটা করতে পারে না। থার্ড হলো আমাদের যে ট্রেনিং সেন্টার সহ যে ইয়েটা ছিল, এটা বিষয়ে একটা অনিয়ম হয়েছে কিনা সেই জায়গাটা থেকে বুয়েটকে দিয়ে পরীক্ষা করার কথা ছিল। আমাদের দাবি ছিল, ইসিতেও দাবি ছিল, এজিএমও দাবি ছিল, কিন্তু তারা সেটাও পাশ কাটিয়ে ধরেন একটা নরমাল একটা সাধারণ বিবল তো এটা করতে পারবে না। সাধারণ বিবল তো এটা ইঞ্জিনিয়ারিং যে জ্ঞান তার থাকতে হবে, সিভিল যে জ্ঞান থাকতে হবে, সেটা না দিয়ে সাধারণ সদস্যদেরকে দিয়ে দিয়েছে যে তোমরা করো। তাদের পর তারা হলো এক পেশি ইনভেস্টিগেশন করেছে, সেটাও কিন্তু আগে ইসিতে পাশ জমা দিয়ে সুলসেরা বিশ্লেষণ করে তারপরে এজিএম এ দেওয়ার কথা ছিল। তারা টোটালি ইসি কে বাদ দিয়ে তারা এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করেছে। 1,52,000 টাকাটা আমাদের জামিল ভাই বলবে, উনি আজকেও বিভিন্নভাবে ওনাকে এই বিষয়গুলো বলতে গিয়ে উনি কিন্তু তারা বিভিন্নভাবে তাকে নাজিহাল করেছেন। প্লিজ। আসসালামু আলাইকুম সকল আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জুড়ে এসেছেন, আপনাকে ধন্যবাদ। এখানে বাইরে আপনার যে প্রশ্নটার উত্তর হলো, আমি একটু ডিটেলসটা বলি। আমরা এই বিষয়ে যেতে চাইনি। 30শে মের পূর্বে আপনারা কিন্তু অনেক ইলেকট্রনিক মিডিয়া ফলাফল প্রচার করেছেন এবং বড় বড় ন্যাশনাল পত্রিকায় আমাদের এমপিদের বিভিন্ন ছবি দিয়ে আমরা প্রচার করেছেন এবং পাশাপাশি কেন 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা আপনাদের তদন্ত রিপোর্টে তো কিন্তু বেরিয়ে আসছে। আপনারা কিন্তু তখন বলেছেন যে এত টাকা কোথা থেকে গেল, কেন গেল। আমি প্রশ্ন উত্তরটা এখন দিচ্ছি।
বিষয়টা হলে আমরা কোনো কথা বলতে চেয়েছিলাম না। মহান জাতীয় সংসদে বাংলাদেশের প্রধান জাতীয় জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বলেছে বিষয়টি আমরা দেখব, এই নিয়ে আমরা আর কথা বলতে চেয়েছিলাম না। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর সোজা। সেদিন আপনারা যখন ধরেছেন, আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু মালয়েশিয়াকে চিঠি দিয়েছিল। কি চিঠি দিয়েছিল? যে এই যে বাকি লোকগুলি কখন নেবেন এবং অনুরোধ করেছিল। আপনারা দেখেছেন, কোর্ট করেন, কোর্ট হিসেবে মালয়েশিয়ার যে হাই কমিশনার, উনি যে প্রকাশ্যে বলেছে যে 14 দেশের জন্য যা, বাংলাদেশের জন্য তা। তাহলে আমার প্রশ্ন, এতদিন 14 দেশের জন্য কেন সিন্ডিকেট? অন্য দেশের সিন্ডিকেট নাই, বাংলাদেশের জন্য কেন সিন্ডিকেট? বাংলাদেশে কেন আমি ই ভিসা করতে হবে? বাংলাদেশে কেন আমাকে টাকা দিয়ে মাইগ্রামস করতে হবে 3000 টাকা দিয়ে? কেন আমার 10,000 থেকে মেডিকেল করতে হবে? কেন আমাকে ই ভিসার জন্য 3 মাস ওয়েট করতে হবে? 1,52,000 টাকায় 100 লাইসেন্সকে দেওয়ার পরে তারা ক্লিয়ারেন্স দিবে, তারপরে তারা ম্যান পাওয়ার করবে। 1 থেকে 6 মাস পর্যন্ত আমার ওয়ার্কার বাংলাদেশে প্রসেসের মধ্যে আটকে থাকে। এবং এর পাশাপাশি ঠিক আছে 1,52,000 আপনি নিচ্ছেন, সরকার তো সরকারের কথা বলছেন, কিন্তু আবার আমাকে মালয়েশিয়ায় যে কাজ কিনে আনতে হয়েছে 5,000 রিঙ্গিত, 6,000 রিঙ্গিত, 1.5 থেকে 2 লাখ টাকা। কিন্তু নেপাল কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা কাজ কিনে তারা চলে যায়, যে ওখানে কিন্তু 1,52,000 টাকা দিতে হয় না, সোজা 1 সপ্তাহের মধ্যে লোকটি মালয়েশিয়া চলে যায়। আর আমাদের এখানে টাকা দিয়ে কাজ কিনে আনবো আমরা, ওনাদের 100 লাইসেন্সে যাবে, ওনাদের পিছনে ধর্ণা ধরবো, 1,52,000 দেবো, এদিকে আমাকে আবার টিকিট কাটতে হবে। টিকিট কোন সময় 38 থেকে শুরু করেছি, এখন 92, শেষ দিনে 1,62,000 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। এই টাকা কোথায় গেল? এই যে টাকা 5 লাখ 6 লাখ টাকা বাংলাদেশের খরচ যদি হয় 79,000 টাকা, বাকি টাকা কোথায় গেল? এর জবাব যারা সিন্ডিকেট করেছেন, সিন্ডিকেটের প্রধানরা এটা মনে করেছে যে এটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তারা চিনতে পারে না। সংসদে আলোচনা হয়েছে, সারা পৃথিবীতে আলোচনা হয়েছে, এর বিচার তদন্ত তাদের হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টা আপনারা দেখবেন। 1,52,000 টাকা পার ব্যক্তিকে দিতে হয়েছে। আমরাও কাজ করেছি, যেহেতু আমি মালয়েশিয়া জানেন 28 বছর ধরে কখনো ব্যবসা করিনি, এইবার 2 বছর করতেছি ব্যবসা। আমাদের মালয়েশিয়া যারা এখানে যারা করেছে, আপনারা যারা কাজ করেছে সিন্ডিকেটের সঙ্গে, কি করব আমরা বাধা ছিলাম। আমরা কাজ এনে ওনাদের মাধ্যমে যেতে হলে আমাদেরকে আটকে দিত, টাকা দেন আপনি ক্লিয়ারেন্স দেন। এই 1,52,000 টাকা দিতে হয়েছে। পরে শুনেছি এটা নাকি আবার ওনাকে এই বিষয়ে আনতে হয়েছে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল থেকে, স্বপন সাহেবের ওখান থেকে ক্লিয়ারেন্স এনে আপনাকে এই বিষয় করতে হয়েছে। এটা তো অগোচরের কিছু নয়। সাংবাদিক ভাইরা আপনারা খুঁজে দেখবেন, আপনারা সব জানেন। তারপর আমাকে প্রশ্ন করেছেন, উত্তর সোজা, তদন্ত করুন। সরকারের কাছে অনুরোধ, মানে প্রধানমন্ত্রীর অনুরোধ, আপনি যে সম্মান নিয়ে ভারত পৃথিবীতে এসেছেন, আজকে বাংলাদেশ অনন্য উচ্চতায়, আর কিছু সংখ্যক দুর্নীতিবাজ সিন্ডিকেটকারীদের জন্য আজকে আমার সরকার, আমার মানুষ সরকারের প্রধানমন্ত্রীর সম্মান অক্ষুণ্ণ হয়েছে, সরকার শেষ হয়ে গেছে। জি, আপনারা সবসময় বলেন 1,52,000 টাকা। আমি তো বোধহয় আমরা প্রথম দেখা শুরু করছি বকুল বাইরে দিয়ে 1,52,000 সংখ্যাটা 10,000 টিকেল করে 1,42,000 খাই দিচ্ছে। কিন্তু এই কথাটা কেমন পরিষ্কার করে বলেন না যে 1,42,000 কে খাইলো? মেইন হলো, প্রথম তাকে আমরা যখন একটা পাসপোর্ট করতে যাই 3,000 টাকা দিয়ে মাইগ্রাম সিস্টেম করছে, মানে 3 বাক্সে মাইগ্রাম 3,000। এরপরে মেডিকেলে যায় 10,000, এই গেল 13,000। এরপরে আমি যখন ই ভিসা আনতে যাই, ওখানে 1 লক্ষ টাকা দিতে হয়, 1,52,000। এর মধ্যে কোনো টিকিট নেই, টিকিট কিন্তু আমাদের 1 লক্ষ। এই যে টাকাটা, এইটা আপনারা যদি চান, আমাদের অনেক যারা এজেন্সি কাজ করেছে 100 লাইসেন্সের কাছে, তাদের লিখিত আমাদের কাছে আছে। আচ্ছা, একটু এই বিষয়ে প্রশ্ন করতে চাই। আপনাদের জনশক্তি, আমি বিকাশ, আমি ডিবিসি নিউজের কাছে। জি, আপনাদের জনশক্তি খাতে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে, আমি গতকালকে যখন যারা বিদেশ যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে কর্মী, যারা টাকা জমা দিয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করেছি যে আপনি কত টাকা জমা দিয়েছেন। উনি বললেন 6 লাখ টাকা জমা দিয়েছি। যখন এজেন্সির কাছে গেলাম, এজেন্সি বললেন 4 লাখ। পার্থক্য বুঝতে পারছেন? সেটা হচ্ছে যে আসলে কোথাও কোনো বৈধ কাগজ নেই লেনদেনে। আপনারা এজেন্সিগুলো লেনদেনের বৈধ কাগজ দেন না, কর্মীরাও কিন্তু যারা দিতে চাই তারাও সেটা পায় না। আপনি যে বলছেন যে 1,52,000 টাকা দিয়েছেন, আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম, যখন এই সিন্ডিকেটের কথা বলছেন আপনারা যাকে, তাকে যখন জিজ্ঞাসা করেছি, বলেছেন প্রমাণ দেখান, কারণ কোনো বৈধ কাগজ নেই। আপনি 1,52,000 দিয়েছেন বা 42,000 দিয়েছেন,
তার কোনো বৈধ কাগজ নেই। ঠিক যেমনি আপনি কর্মীদের কাছে যখন পাঠান তাদেরকে যখন বৈধ কাগজ দেন না, তেমনি এই কাগজটাও নেই। আপনাদের কাছে এমন কোনো কাগজ আছে কিনা সেটা জানতে চাই। আর এই জনশক্তি খাতকে এই লেনদেনের যে বৈধ কাগজটি রাখা দরকার, যেমন কর্মীকে দেওয়া দরকার, তেমনি আপনারা যারা লেনদেন করছেন নিজেদের মধ্যে তাদের কাছে থাকা দরকার। এটি মনে করেন কিনা এই লেনদেনে এটি মনে করেন? আমি আপনাকে একটা জিনিস করি, এটা খুব ভালো কথা বলছি। আপনারা যে 1,52,000 আপনারা বলতেছেন, আমরা প্রথম আলো সমকালে শুরু করতে 1,52,000 আমরা লেখা শুরু করতাম, কিন্তু আপনাদের মুখ থেকে শুনে আপনাদের কাছে কি এটার কোনো সাপোর্টিং পেপার আছে যে 1,52,000 টাকা দিচ্ছে? ওকে, এখন কেন 6 লাখ বা 1 লাখ আসে, আপনি আমাদের যারা তাদের না হিসাব তো জানেনই, আমাদের কাছে লিখিত তারা দিয়েছে। এটা আপনি যেটা বলেছেন বৈধ কাগজপত্র জরুরি দরকার, কিন্তু ওনাদের বক্তব্য হলো সরকার বলেছে 79,000 টাকা, আমরা কিভাবে 1 লাখ টাকা 52,000 টাকার হিসাব আমরা লিখিত দেই। ওনারা কি করেছে, এক মিনিট খালি ডকুমেন্ট আছে, আপনার চাইলে ডকুমেন্ট না দিতে পারি। আমার কোম্পানি যে কাজ করছে, যে কোম্পানিতে কাজ করছে, আমি সমস্ত টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েছি। আমার নাম মুজিবুর রহমান মুজিব, আমি মঞ্জুর ইউনিভার্সিটির স্বত্বাধিকারী, বারা গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের সভাপতি। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আমি শুধু একটা কথা, নম্বর 989, আমার যে কাজটা পড়েছিল স্বপন সাহেবের একটা সিন্ডিকেটে, জনাব রুহুল আমিন স্বপন, আমি সেখানে যে কাজগুলো করেছি, আমি অনেক রিকোয়েস্ট করি বিনয়ের সাথে বলে, আমি বলছি আমার স্টাফ স্বল্পতা, এ সমস্ত বলার পরে তার ম্যানেজারের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে সমস্ত টাকা আমি ব্যাংকের মাধ্যমে দিয়েছি এবং প্রত্যেকটা রিসিট আমি সংরক্ষণ করেছি। আমি জানি টুডে অর টুমরো এই ধরনের প্রশ্ন আসবে। আমার প্রিয় বন্ধু জামিল ভাই বলতে পারেন নাই, এই 1,52,000 টাকার মধ্যে 1,50,000 টাকা বাংলাদেশের সিন্ডিকেটের যে গডফাদার জনাব রুহুল আমিন স্বপন উনি নিয়েছেন। এর থেকে নেট টাকা 1,07,000 টাকার 1 টাকা কম হলে কাউকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নাই, এবং অনেক কোটি টাকা এখনো ওনার কাছে পড়ে আছে। বাকি টাকা যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন ওনারা নামে মাত্র কিছু কমিশন পেয়েছেন। আপনারা ডকুমেন্ট চাইলে আমার কার্ড দেন, আমি আপনাদের পাঠিয়ে দেবো, আমার অফিসে সংরক্ষিত আছে। এটা আমি একমাত্র করতে পারছি 2টা গ্রুপে, এবং আমি ক্যাথারসিসে স্বপন সাহেবের একটা লাইসেন্সে আমি এটা করেছি। স্বপন সাহেবের লাইসেন্স না, এটা ভোগরাপুরের একটা লাইসেন্স বা কন্ট্রোল করতে স্বপন সাহেবের মালিকানায়, রমনা ইয়ার ইন্টারন্যাশনাল। জি, আর একটা আছে, এটা আর ঠিক এই মুহূর্তে আমার মনে নাই, এটা আপনার টাচ করলে পাবেন। ডকুমেন্ট সব আমার কাছে আছে, 2টা গ্রুপের ডকুমেন্ট আমার কাছে আছে, আমি এটা সংরক্ষণ করেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই লেনদেনের বৈধ কাগজ থাকা উচিত কিনা? সব কথা বলতে এটা আমি জব। আচ্ছা, বৈধ, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি যে ইস্যুটা সেটা হলো, জি আপনাকে ধন্যবাদ। আসলে যে বিষয়টা হচ্ছে, আমরা স্পেশালি এখন মালয়েশিয়াতে, আমরা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলছি। আপনি জানেন মালয়েশিয়ার শ্রমবাজারে যখন এমইউ হয়, এমইউ সময় মালয়েশিয়ার এইচআর মিনিস্টার সারাবানন বলেছিলেন বাংলাদেশ থেকে বিনা পয়সা লোক যাবে এবং টিকিট সব কিছু কোম্পানি দিবে। আপনি আমাদের মন্ত্রণালয় পরবর্তীতে এটা বসে ওনারা বলছে 78,990 টাকায় লোক যাবে। আপনারা এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন আপনারা ইতিমধ্যে বিভিন্নভাবে আপনারা খতিয়ে বের করেছেন যে 5,44,000 টাকা লোক গিয়েছে। তো সেটা আমেরিকান একটা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান এটা বের করেছে। তো সেই জায়গাটাতে ধরেন এখানে যে গভর্নমেন্টের যে মূল সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তের বাইরে তো মনে করেন এটা অফিসিয়ালি নেওয়া যায় না, যার ফলে এটার কোনো অফিসিয়াল কোনো কাগজপত্র নাই। কাগজপত্র থাকলে সর্বোচ্চ 78,990 বাইরে থাকার সুযোগ নেই, এটা হলো বাস্তবতা। জি,
তারা কি এই 78,990 টাকা ফেরত পাবেন? না, বিষয়টা তো ওইরকমই, কিন্তু আমরা মনে করি তারা যে টাকা দিচ্ছে, যত টাকা দিয়েছে সব টাকাই তাদেরকে ফেরত পাওয়া উচিত, এবং যাকে দিয়েছে তার থেকে সেভাবে টাকাগুলো যে এজেন্সিকে দিয়েছে তাকে সেই টাকা ফেরত দিতে হবে। কাগজটা কোথায় ভাই? কাগজ আসলে দেখেন, কাগজ তো নাই, কাগজ হিসেব করলে আপনি আইনগতভাবে গেলে আপনি পাবেন না, বাট এটাকে এখানে একটু যত কিছুই বলেন একটা নীতি নৈতিকতার একটা ইস্যু আছে। আপনি একটা কর্মীকে বিদেশে পাঠাতে পারলেন না, তার সব ধরনের ব্যাংকে চুরমার করে দিলেন, আর তার জমাকৃত টাকাটাও দিবেন না, এটা কোনোভাবেই হতে পারে না। আমরা মনে করি আমাদের যেসব সদস্য এই কাজটা করেছে, যাদের কাছে টাকা জমা দিয়েছে, সম্পূর্ণ টাকা তাদের ফেরত দেওয়া উচিত। উপরন্ত যারা বিশেষ করে সিন্ডিকেটে যারা ব্যবসা করেছেন, হাজার হাজার কোটি টাকা ব্যবসা করেছেন, এই মানুষদেরকে যারা যেতে পারেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। আচ্ছা, আমার বিষয়টা একটু ক্লিয়ার। আচ্ছা, আজকে যে ঘটনাটা ঘটছে আপনি কি এটা বলতে চান? এটা বললে বলতে পারেন, আর কিছু আর তো বলে ফেলছে। এটা আর কিছু বলেন না। তুমি বলেন না, কিছু আর বলেন কোনো প্রশ্ন আছে আপনাদের? ভাই আরেকটা বিষয় হচ্ছে যে এই আপনারা এখন সংবাদ সম্মেলন করছেন, আরেক পক্ষ করেছে, যখন এই আমরা নিউজগুলো করলাম আরেক পক্ষ করেছে, যারা সিন্ডিকেট চালায় তারাও করেছে। এখন বিষয় হচ্ছে যে এই কাজগুলো বা এই দোষারোপের কাজগুলো মানে এই সংবাদ সম্মেলন বা যাই বলেন না কেন, সেগুলো আগে কেন হলো না? এই অনিয়ম তো চলে আসছিল। না, আপনারা আমাদেরকে দোষারোপ করেন যে আমরা কেন সংবাদ করি না। আপনাদের নিজেদের মধ্যে না, আপনাদেরকে আমরা কখনো কোনো সেটা সিন্ডিকেটের বিরুদ্ধে করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তারপরে নিজেরাও আবার ব্যবসায় ঢুকে গেছে। না, এখানে যে বিষয়টা হলো খুব ক্লিয়ার, আমরা কিন্তু প্রতিবাদটা আমাদের বাইরা ইলেকশনের আগেই করেছি, এবং আপনাদেরকে নিয়েও আমরা অনেকবার সংবাদ সম্মেলন করেছি, কোনোভাবে যেন মালয়েশিয়ার সিন্ডিকেশন না হয়। এবং আমরা বলেছি যে যদি অযাচিতভাবে একটা বিশেষ ব্যবস্থাপনায় সিন্ডিকেটের মাধ্যমে যদি শ্রমবাজার উন্মুক্ত হয়, তাহলে সেই শ্রমবাজার 2018 সালে যেমন বন্ধ হয়েছে, পরবর্তীতে বন্ধ হবে। ঠিক একই কাজটা 2024 সালে কিন্তু হয়েছে। আমরা কিন্তু এটার প্রতিবাদ বহুভাবে বিভিন্নভাবে আমরা করেছি। আপনি দেখেন আমাদেরও এই বর্তমান যে কমিটির অধিকাংশ সদস্য 4 জন ছাড়া বাকিরা কিন্তু সিন্ডিকেট বিরোধী ছিল, এবং তারা আমরা বলেছিলাম যে সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অবস্থান। তো সেই জায়গাটাতে ধরেন 25 জনের যখন সিন্ডিকেট হলো, এটাকে যখন তারা হুঙ্কার দিল যে এটা 24 হবে না, 25 হবে না, এবং এই 25 জন যখন প্রায় 3 থেকে 4 হাজার ডিমান্ড অলরেডি কমপ্লিট করে ফেলেছে, তখন কিন্তু একটা পর্যায়ে অনেকেই এটার দায়িত্ব নিয়ে সিন্ডিকেটকে একসাথে উন্নতি করেছে। কিন্তু এরপরে আমরা এটা কিন্তু একটা প্রক্রিয়া ছিল মালয়েশিয়ার সাথে যোগাযোগ করে যে এটাকে সকলের জন্য উন্মুক্ত করার একটা প্রচেষ্টা কিন্তু ছিল। কিন্তু আমাদের সম্মানিত সভাপতি উনি কিন্তু সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিয়ে লাইসেন্সার ব্যবসাদার উনি বলেছিলেন। এই কথা বলে আমাদের সদস্যদের ভোটে উনি ম্যান্ডেট নিয়েছেন, নিয়ে কিন্তু উনি যিনি মূল সিন্ডিকেট প্রধান সিন্ডিকেটের হোতা তার সাথে কিন্তু উনি মিশে গেছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু সকলেই করি যাইনি, আমাদের এই যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা আছি, আরো অনেকেই আমাদের আছে, আমরা কিন্তু সেটা যাইনি। আমরা কন্টিনিউ এটার প্রতিবাদ করে আসছি, কন্টিনিউ আপনাদের টক শোতে মিডিয়ার সাথে আমরা কথা বলে আসছি যে এরকম সিন্ডিকেটকে কোনোভাবেই আমরা অস্ত্র দিই নাই। কিন্তু এখন কেউ যদি তার ওনার যে দ্বিমুখী নীতি যেটা ছিল, আমরা বিশ্বাস করি যদি উনি ওনার অবস্থানে অনড় থাকতো, যে স্লোগান দিয়ে উনি নির্বাচনে আসছেন সেই স্লোগানে যদি অনড় থাকতেন, তাহলে উনি যদি বায়রা একটা গুরুত্বপূর্ণ বিষয় বায়রার প্রচেষ্টায় এবং আমাদের সিনিয়র মুরব্বীদের প্রচেষ্টায় মালয়েশিয়ার শ্রমবাজার কিন্তু সকলের জন্য উন্মুক্ত হইত, এবং সেটা কিন্তু অলমোস্ট দ্বার প্রান্তে ছিল। কিন্তু সেই সুযোগটাতে যখন বায়রা টোটালি প্রেসিডেন্ট সেক্রেটারি চেঞ্জ হয়ে গেলেন, সিন্ডিকেটের পক্ষে চলে গেলেন, তখন সিন্ডিকেট বায়রা থেকে বলা হলো যে না, আমাদের আর সিন্ডিকেট আর ভাঙার দরকার নাই, যেভাবে আছে এইভাবে চলবে। ওনাদের এরকম স্টেটমেন্ট কিন্তু সেখানে গিয়েছে মালয়েশিয়াতে, যার ফলে মালয়েশিয়াটা আর সকলের জন্য উন্মুক্ত করার আর সুযোগ হয়নি। তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট আর সেই জায়গাটাতে করে নাই। আচ্ছা, আমরা যেটা আপনাদের গুরুত্বপূর্ণ আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আমার বিষয়টা আমি আজকে যে জেজিএম এ আমার উপরে হামলার কথা বলেছে, আপনাদের মধ্যে বোঝানো দরকার। আমরা কাট দিয়েছি, আজকের এজিএম হয় অডিয়েন্সের বক্তব্যের উপর ভিত্তি করে নাকি? তারা বলবে যে এখনই আপনারা কারা কারা বক্তব্য কাট দেন। আমরা মনে করছি কাট দেওয়া দরকার। যে দেখি আমি যখন কাটটা দেই, প্রেসিডেন্টের কাছে অনেকগুলি কার্ড, এই কার্ডগুলি উনি আগেই কালেকশন করে রেখেছে আমার জানা মতো। আমাকে বললো যে
আপনি এত কার্ডের মধ্যে বক্তব্য দিবেন কেন? আমি বলছি প্রথমে যে কিন্তু আমাদের কার্ড নিচে রেখেছেন, এইবার একটু ভাই আমাদেরকে দিয়েন, একটু একটু ভাই এবার কিন্তু দাবি দিবেন নিয়ে রিয়াক্ট করছেন। উনি জানেন যে আমাদের বক্তব্য এই সমস্যা, এই যে এটা করতাম, উনি উনি একজন বাইরের প্রেসিডেন্ট, একজন সদস্যদের সঙ্গে কথা হতেই পারে, কাটাকাটি হতেই পারে, বা এটা ভালো শুধু সঙ্গে সঙ্গে আঙ্গুল দাঁড়িয়েছে ও পাশ থেকে সন্ত্রাসী মনোভাব নিয়ে, তাদের কাছে অস্ত্র ছেলে কিনা তাও আমি জানি না, সে মাইক এবং বিভিন্ন নিয়ে ভিতরে কি আছে জানি না। এই সন্ত্রাসীরা কারা, বাইরাতে কারা এদের লাইসেন্স দিয়েছে? এই চিহ্নিত সন্ত্রাসীদের মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের সকল বিধি প্রশাসনকে আমি বলবো, এই চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে এদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আইনে না হয়, এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা তাদের আনে এর পরে আজকে বিদেশ থেকে রেমিটেন্স আনার জন্য কাজ করে, আর এখানে সন্ত্রাসী ঢুকে সদস্যদের হামলা করবে, সদস্যদের মারবে, হুমকি দিবে, এর বিচার অবশ্যই করতে হবে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে এর বিচার আমরা চাই। আমাদের আজকে সোনার সহযোগিতা করেছে, আমাদের সকলকে করেছে। এখানে কথা বলার কোনো কাজ নেই, একনায়কতন্ত্র। এরা মনে হয় সামরিক শাসন জারি করেছে, হা করতে পারবেন না ওখানে সন্ত্রাসী দাঁড়ানো। এই সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। তো ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের কষ্ট করে আমাদের এই সংবাদ সম্মেলনে আসার জন্য। সম্মানিত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়া সম্মানিত ভাইদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সম্মানিত সদস্য ভাইরা যারা এখানে আসছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ।